দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি কুমিল্লা জেলার লালমাই উপজেলায় দক্ষিণ সিলোনিয়া গ্রামে আজিজ ডেইরি খামারে। তার সফলতার গল্প শুনবো। আমি সৌরভ কুমার ঘোষ, অডিও ভিজুয়াল ইউনিট অপারেটর, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর পক্ষ থেকে। সঙ্গে আছে সহকারী তথ্য কর্মকর্তা জনাব লিমা আক্তার ম্যাম। আজিজ ডেইরি খামারের কিছু গল্পও শুনবো এবং তাদের সফলতার গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি। চলুন দর্শক শ্রোতা মণ্ডলী, আজিজ ভাইয়ের ডেইরি খামারের গল্প শুনে আসি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আজিজ ভাইয়ের ডেইরি খামারে এসে খুবই সৌভাগ্যবশত পেয়ে গেলাম আমাদের লালমাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়কে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, আপনার পরিচয়টা কাইন্ডলি। আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার ফারুকা ঘোষ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লালমাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজিজ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার খামারে ঢুকতেই মনটা ভালো হয়ে গেল। মানে এত সুন্দর একটা পরিবেশ আপনি গুছিয়ে রেখেছেন। এর পেছনের গল্পটা একটু জানতে চাই, কিভাবে আপনি এই খামারটা শুরু করলেন? আমার খামারটা মূলত আমরা 2006 সাল থেকে বাণিজ্যিকভাবে শুরু করি, একটা গাভী দিয়া। তখন আস্তে আস্তে এখান থেকে বাড়তে থাকে। আমিও ব্যবসার দিকে মনোনিবেশ করি। আমার আরেকটা ব্যবসা ছিল, ওই ব্যবসাটা বন্ধ করে দিয়ে 2010-এ আমি এককভাবে এটাই নিয়ে আসি। এর মধ্যে যে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত চলে আসতেছি। 2006 থেকে 2024-25-এ পা দিলাম। আপনাদের দয় ভালো আছে। আপনার চোখে মুখে আত্মবিশ্বাস দেখে বোঝা যাচ্ছে এই খামার হচ্ছে আপনার গর্ব। হ্যাঁ, তো আপনার শুরুটা কেমন ছিল? আসার এটা দৈনিক একটা ইনকামের রাস্তা ছিল। যখন আমি দুধ খাওয়ার জন্য একটা গাভী কিনে আমার বড় মেয়ে হওয়ার পরে, তখন 2003-এ যে একটা গাভী কিনছি আমার বড় মেয়ে পর করে ওর দুধ খাওয়ার জন্য। তো পরে দেখা যায় যে এটা গাভীর দুধ দেয় 6 লিটার, আমাদের দুধ প্রয়োজন 1 লিটার। আমরা আর 5 লিটার বিক্রি করতে পারি। তো বিক্রি করি, তখন 8 টাকা কেজি ছিল দুধের। আমরা 8 টাকা করে বিক্রি করলে আমাদের 5 কেজি দুধ 40 টাকা, কিন্তু আমার খরচ হইতো এখানে 32 টাকা। তো 32 টাকা খরচের কারণে এখানে দেখা যায় যে আমি 1 লিটার দুধ খেলে আমার 8 টাকা প্রফিট হলো। তখন আমার মাথায় এটা ঢুকলো যে এটাকে যদি বাণিজ্যিকভাবে রূপ নেওয়া যায়, তাহলে হয়তো দেখা যায় যে এটা থেকে কিছু আশা করা যায়। এইখান থেকে আমার এর ভিতরে ঢুকা। হ্যাঁ, শুরুতে একটাই 2003 থেকে শুরু, কিন্তু বর্তমানে তো আমি আপনার এখানে মোটা তাজাকরণ গরু দেখলাম, বাছুর দেখলাম, তারপরে গর্ভবতী গরুও দেখলাম। খুবই সুন্দরভাবে আপনি আলাদা আলাদা সেটি এগুলোকে রেখেছেন। সাথে দেখলাম যে অনেক এরিয়া জুড়ে আপনার কাঁচা ঘাস রাখা আছে। এই ঘাসটাকে আবার আমি একটা সাইডে দেখলাম যে আপনার সাইলেজও করতেছেন। এইটা আপনি কিভাবে শুরু করলেন? শুরু করি 2008-এর দিকে। খাবারের খুব সংকট দেখা দিচ্ছে, যে খড় পাওয়া যায় না। খড় আমরা একবারে বর্ডারের কাছ থেকে পর্যন্ত আমরা খড় সংগ্রহ করতে হয়। পরক্ষণ আমাদের সদর দক্ষিণ উপজেলা ছিল, ওইখানে আমরা মন্নান স্যারের আন্ডারে ছিলাম। মন্নান স্যারের বললাম যে স্যার, আমরা তো এইভাবে ঘাসের প্রয়োজন, আমাদের যদি কাঁচা ঘাস না হয় তাহলে গরু তো পালা যাচ্ছে না। তখন স্যার আমাদেরকে বললো যে তাহলে আমাদের বড়ুয়া উপজেলায় কিছু ঘাস আছে, ওরা কিছু করে, তো ওইখান থেকে আমরা কিছু নিয়ে আসেন। তখন খড়ও থাকে না। এই সময় আমরা যখন সাইলেজটা দিই, গরু সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এমনকি দুধও বেশি দেয়, গরুর বডিও ঠিক থাকে। সব কিছু মিললে সাইলেজটার উপরে আমরা লাস্ট আসি প্রাধান্য দিই। ওই প্রাধান্যতে দেখা যায় যে স্যাররা, ইউলো স্যারও অনেক জায়গায় তারা প্রোগ্রাম করছে। ওই প্রোগ্রামে বলছে যে আপনারা সাইলেজের উপরে জোর দেন, সাইলেজের খরচ কম হয়, কম খরচের মধ্যে আপনাদের মোটা তাজাকরণের পোষায় আসবে। তখন আমরা এগুলি কাজ করি। দেখা যায় যে প্রথম বছর স্টার্টিংয়ে আমরা 100 টনের মতো করছি। ওইটা দেখা যায় যে ভালো রেজাল্টের পরে বাইরে থেকে আরও 100 টন সংগ্রহ করছি। এবছর আমি 400 টনের মতো করছি। এবছর আমার পুরো বছরে যাবো ইনশাল্লাহ। আমার সাইলেজ সারা বছরে খাবার খাদ্য হিসেবে সাইলেজটাকে খুব বেশি প্রাধান্য দিচ্ছি এখন। আর মোটা তাজা এবং দুধের দুইটার মধ্যে সাইলেজ ভালো কাজ করে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এখানে এই গরুগুলোকে দেখাশোনা করার জন্য শুরুতে তো আপনি একাই করেছেন, যেহেতু আপনার একটা গরু ছিল, তারপরে স্টার্টিং পরে 8টা আসলো। এখন বর্তমানে আপনার এই খামারগুলো দেখাশোনা করার জন্য কতজন লোক নিয়োজিত আছে? আমার টোটাল 27 জন লোক আছে। তার মধ্যে ফার্মেট 13 জন আছে আর 14 জন আছে আনফার্মেট। আমরা যেমন যখন সাইলেজ করি তখন ওই 14 জনকে কাজে লাগাই।
যখন আমাদের গাছের শর্ট পড়ে তখন গাছটা সংগ্রহ করার জন্য ওই লোকগুলি কাজ করে, জমিনের ধান লাগানোর জন্য কাজ করে। এই লোকগুলি আমরা মানে আনফার্মেট হিসেবে কাজ করে এরকম আর কি। আর ফার্মেটে 14 জনে, এরা 13 জন 14 জন এটা সবসময় থাকে এরকম আর কি। আচ্ছা দর্শক, আমরা এতক্ষণ শুনলাম ওনার খামারের শুরুর গল্পটা। এখন আমরা দেখব যে উনি কিভাবে এই গরুর থেকে অন্য আরেকটা ইনকাম সোর্স তৈরি করছে। সেটা হচ্ছে যে উনি এটার গোবর থেকে বায়োগ্যাস প্ল্যান্ট একটা তৈরি করছে। আমরা এখন দেখব ওনার বায়োগ্যাস প্ল্যান্ট উনি কিভাবে, কত সালে, কখন থেকে শুরু। এটা তো আপনার বায়োগ্যাস প্ল্যান্ট। জি, এটা এই কাজে আপনি কখন থেকে শুরু করলেন? গাভী পালনের কত বছর পর থেকে আপনি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করলেন? বায়োগ্যাস প্ল্যান্ট আমরা মূলত 4.8 ঘনফুট একটা বায়োগ্যাস তৈরি করি 2008-এ। 2008-এ বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে দেখা যায় যে আমাদের যে গোবরটা হয় এই গোবরটা দিয়ে সুন্দর আমার ঘরের জ্বালানির কাজ ব্যবহার হয়। তো 2008-এর পরে যাই 2010-এ যাই আরেকটা করি। এটা আমার খামারে অনেক সময় গরম পানির প্রয়োজন হয়, এটা ইউজ করার জন্য। এরপরে যাই 2018-তে যাই আমি মিষ্টি কারখানা করি। তো মিষ্টি কারখানা করে 2019 পর্যন্ত 1 বছর আমরা সিলিন্ডার গ্যাস ইউজ করছি। দেখা যায় যে সিলিন্ডার গ্যাসে আমার প্রতি মাসে 30-35 হাজার টাকার গ্যাস প্রয়োজন হয়। তো পরক্ষণে আমরা চিন্তা করলাম যে আমার সভাপতি সাহেব সহকারে, ডেয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি ফরাদ ভাই, উনি সহকারে আলাপ করলাম যে ভাই এমনি এমনি আমার মিষ্টি কারখানা পর্যাপ্ত গ্যাসের প্রয়োজন হয়, এখন আমি বড় একটা প্ল্যান করব। তখন উনি বললো যে আপনি ইঞ্জিনিয়ারের লোক আলাপ করেন, উনি ইঞ্জিনিয়ার আপনাকে এই ব্যাপারে ভালো সহযোগিতা করবে। তো পরে উনি ইঞ্জিনিয়ারের নাম্বার দিল, আমি ওনাদের সঙ্গে আলাপ করে পরে ওনারা 2019-এ যাই আমরা এটার কাজ শুরু করি। তো 2019-এ যাই 82 ঘনফুট, এটা মানে 22 ফিট বাই 22 ফিট দেয়া। তো এতে যাই আমরা মিষ্টি কারখানা 2019-এর লাস্ট থেকেই এটা থেকে আমরা বায়োগ্যাস দিয়েই আমাদের মিষ্টি কারখানাগুলি চলাই, এইভাবে চলছে। হ্যাঁ, আপনার পারিবারিক জ্বালানি আমার পারিবারিক, হ্যাঁ পারিবারিক কালা। আপনি কি এইটার নিজস্ব পাশাপাশি কি অন্য কাউকে দিচ্ছেন কিনা? অন্য কোনো পরিবার এটা থেকে না, সুবিধা করতেছে? এটা আমাদের গ্যাসের এটা প্রচুর ফিটের প্রয়োজন হয়, জি। এই কারণে আমরা এটা থেকে আমার ফ্যামিলি প্লাস আমি, আর বাকি যে দুইটা আছে ওই দুইটা, একটা আমার পানি গরমের জন্য হয় ফার্মের, আর একটা আমার কর্মচারীদের জন্য হয়। আচ্ছা, তাহলে এটা আপনার এই জ্বালানি খেতে আপনার অন্য কোনো টাকার কোনো প্রয়োজন হয় না বা অন্য কোনো সাইডে খরচ হয় না? না, আপনার নিজস্ব গোবর থেকেই আপনি এটা উৎপাদন করে নিতে জি, পারতেছেন। জি, ওই খাতটা আপনার এখান থেকে ব্যাকআপ দিচ্ছে, জি। তাই না? আচ্ছা, আসুন তাহলে আমরা একটু আপনার মিষ্টির ইয়েটা একটু ঘুরে দেখে আসি, আচ্ছা। যেখানে আপনি দুধ প্রক্রিয়াজাতকরণ করেন। হ্যাঁ। আচ্ছা, এটা থেকে কিন্তু এই যে এই সার গ্যাস, হিসেবে হ্যাঁ। ইউজ হয়। এটা আমরা জমিনে দিই, আবার এটা দেখা যায় এটা যে কি প্রসেসিং করার পরে যে হুম, অংশটা সেটা আবার সার সেটাই। হিসেবে জমিতে জমিতে ব্যবহার চলে করা যাচ্ছে, হয়? ঘাসের জমিতে চলে যাচ্ছে। ওইটা আবার সেলও হয়, ওইটা আবার সেল হয় আবার না? হ্যাঁ ওইটা আবার সেল হয়। আপনার এই যে ইউজের পরে এটা আবার জৈব ইউজ করা সার। জিনিসটা জৈব সার হয়, ওইটা আপনি নিজস্ব জমিতে ইউজ করেন, প্লাস হচ্ছে হ্যাঁ, অন্য আবার জায়গায় হ্যাঁ বিক্রিও করেন। বিক্রি করি। আচ্ছা, একই জায়গা থেকে আপনি চতুর্মুখী একটা আয়ের উৎস বের করে নিয়েছেন। জি। যখন দুধ নিয়ে একটু হিমশিম খেতে হয়েছে তখন উপজেলা পানি সম্পদ থেকে আমরা এলইডিপি প্রকল্পে এই ক্লিন সেপারেটরটা পাই আমাদের 30 জন গ্রুপে। এটা ঘন্টা 500 লিটার ইয়া করা যায়, ক্র্যাশিং করা যায়। এটা মূলত কাজটা কি? এটা হলো দুধ থেকে ক্রিম হয়, ক্রিম থেকে আমরা ঘি হয়। আচ্ছা, তাহলে এটা আপনি উপজেলা পর্যায়ে পেয়েছেন এলজিডি প্রকল্প থেকে, হ্যাঁ, সরকার করোনাকালীন সময়ে সরকার থেকে। সরকার থেকে। আচ্ছা, ঠিক আছে। মিষ্টি মেকার, এটা আমরা এলইডিপি প্রকল্প থেকে এই মিষ্টি মেকারটা মোট 12.5 লাখ টাকার আমরা যন্ত্র পাই। এর মধ্যে যে এই মিষ্টি মেকার একটা, এটাও আপনি সরকার থেকে? হ্যাঁ সরকার থেকে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর এটা? এটা হলো আমাদের দই বানানো মেশিন জি। ইয়োগার্ট। এটা হলো এইটা আমরা মিষ্টি মেকার দুটো আমরা একসাথে পাই। ম্যাচিং গ্রান্টের আওতায়। হ্যাঁ, মেশিন গ্রান্টের আওতায় এলইডিপি ম্যাচিং গ্রান্টের আওতায়। আমাদের এই মেশিনগুলো আপনাকে দেওয়া হয়েছে? হ্যাঁ, এগুলি 12.5 লাখ টাকার যন্ত্র আমরা কিনে ওখানে বাসে জমা দিয়ে তারপরে আমরা এটা সেট করি। তাহলে আপনি যে দুধগুলো এখান থেকে
গাভী থেকে পান সমস্ত দুধটা আপনি নিজেই প্রক্রিয়াজাত করেন? সমস্তটা কাজ করি না আমরা, আপনি কি কিছু বাইরে সেল করেন? আমাদের 4 জন ব্যাপারী আছে, ওদের বাইরে যেটা হয় জি। ওইটা আমরা সেল করি। আপনি 4 জন ব্যাপারীকে কত কেজি দুধ পার দেন? 4 জন ব্যাপারীকে এভারেজে ধরেন না 1000-1100 লিটার মতো ইয়ে করি আর কি। তার মধ্যে আমাদের 150 লিটার কাজ হয়। আবার যখন দুধ বাড়তি দুধ থাকে যে ওই দুধটা আমরা কাজ করি। আবার উনি সবচেয়ে বড় যে কাজটা করেন, উনি অন্যান্য যে ছোট খামারি আছে যাদের 50 লিটার বা 20 লিটার দুধ এরকম উৎপাদন হয়, তাদের দুধ উনি কিনে নেন। তাহলে গেলে তারা একটা লসের সম্মুখীন হয় না। জি। তারপরে এই দুধটা উনি নিজে প্রসেস করেন, কিছু অংশ উনি কি করেন, সেল করে দেয় বাইরে। এটাই। এই দুধ থেকে আপনি নিজে মিষ্টি, দই আর কিছু রসমালাই, রসমালাই, মানে এই ঘি। 3টা আইটেম, ঘি, হুম। 4টা আইটেম নিজেই উৎপাদন করেন। নিজে। আচ্ছা, আমরা যতটুকু জানি এই লালমাই উপজেলার যত আমাদের উদ্যোক্তা আছে, ডেইরি খামারি আছে, সেখানে আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিস খুবই ওতপ্রোতভাবে জড়িত এবং সশরীরে গিয়ে আমাদের স্যারেরা সেখানে উদ্যোক্তাদের পরামর্শ প্রদান বলেন বা সহায়তা বলেন, সব দিক থেকেই খুবই অ্যাক্টিভভাবে কাজ করতেছে। আজকে আমি আমার ম্যাডামের কাছে প্রশ্ন রাখবো যে ম্যাডাম, আপনি কিভাবে আজিজ ভাইকে সহায়তা করলেন, প্লাস অন্যান্য যে উদ্যোক্তা আছে তাদের সম্পর্কে আপনি কি বলতে চান? ধন্যবাদ। আসলে আমাদের কাজী খামারিদেরকে নিয়ে শুধু আজিজ সাহেব নয়, আমাদের যত খামারি আছে আমরা চেষ্টা করি সবাইকে ভ্যাকসিনেশন অথবা বিভিন্ন অসুখ বিসুখ সম্পর্কে তাদেরকে আগে থেকে জানানো, তাদেরকে বিভিন্ন পরামর্শ দেন। আর আজিজ সাহেবের সাথে যদি বলতে হয় যে উনি একজন খামারি, ভালো খামারি, এবং আমি বলতে চাই আমার লালমাই উপজেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা। তো যখন আমরা দেখি উনি এত ভালো উদ্যোক্তা, তখন সরকার থেকে ম্যাচিং গ্রান্টের ঘোষণা আসে এবং আমরা ওনার সাথে যোগাযোগ করে ওনাকে উদ্বুদ্ধ করে যাতে উনি ম্যাচিং গ্রান্টের জন্য অ্যাপ্লাই করেন। উনি ম্যাচিং গ্রান্টে অ্যাপ্লাই করার পর আলহামদুলিল্লাহ উনি সেটা পেয়ে যান। এবং অন্যান্য খামারিদের উদ্দেশ্যে আমি যেটা বলবো, আজিজ সাহেবকে দেখে শেখার অনেক কিছু আছে। কারণ আজকাল আপনি যদি শুধু একটা খামার নিয়ে করে থাকেন অথবা আপনি চিন্তা করেন শুধু দুধ বিক্রি করবো, তাহলে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না। আপনাকে লাভবান হতে হলে কী করতে হবে? আপনাকে অবশ্যই ডাইভার্সিফিকেশন করতে হবে, আপনার প্রোডাক্টের ভ্যালু এডিশন করতে হবে। যেমন উনি দুধ থেকে ঘি তৈরি করতেছেন, মিষ্টি, দই এসব তৈরি করে উনি কী করতেছেন, এটা ভ্যালু এডিশন করতেছেন। আপনি সবসময় দুধটা নাও বিক্রি করতে পারবেন, কিন্তু দই মিষ্টি হিসেবে আপনি এটাকে প্রিজার্ভ করে রাখতে পারবেন। আপনি যদি চিন্তা করেন যে আমি কাঁচা ঘাস তৈরি করবো এবং কাঁচা ঘাস থেকে সাইলেজ বানাবো, সেটা বাজারজাত করবো, এটাও এক ধরনের ভ্যালু এডিশন। এবং আপনি কী করতে পারেন, এখান থেকে নিজে আমার মনে হয় আপনি স্বাবলম্বী হতে পারেন এবং অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। ধন্যবাদ ম্যাডাম। আজিজ ভাই, আপনাদের এই যে 13 একরের যে সুন্দর একটা মনোরম পরিবেশের আমি ডেইরি খামার দেখলাম, এখানে তো আমি নির্দ্বিধায় বলতে পারি আপনি সফল। এখন আপনার এই সফলতা দেখে আপনি নতুন উদ্যোক্তাদের বলেন, নতুন খামারিদের পক্ষে কিছু বলতে চান না, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান না? আসসালামু আলাইকুম। আমি আসলে যখন খামার শুরু করি আমার আশপাশে তেমন খামারই ছিল না। আমরা 3 জন শুরু করি একসাথে। এই 3 জনের মধ্যে বাকি 2 জন এখনও আছে যে ওদের পরিমাণটা না 20-30টা বা 40টার ভিতরে গাভী। একজনের হয়তো 8-10টার মধ্যে চলে এসেছে, আরেকজনের এখনও 15-20টার মধ্যে আছে, সর্বোচ্চ 30টা পর্যন্ত ওরা গেছে। এরপর থেকে আমরা আমাদের আশেপাশে যত খামারি নতুন উদ্যোক্তা হইতে চাইছি, আমরা তাদেরকে মানসিকভাবে সাপোর্ট দিচ্ছি, গরু কেনার জন্য সহযোগিতা করছি, এমনকি আর্থিকভাবেও ওদেরকে আমি আমার তরফ থেকে আমি ইসলামী ব্যাংক থেকে তাদেরকে 33 লক্ষ টাকা আমি নিয়ে দিচ্ছি, লোন নিয়ে দিচ্ছি, যার বিনিময়ে ওরা আমাকে 1 কাপ চাও খাওয়াইতে পারে। আমিও ওদের গ্যারান্টার ছিলাম, আমিও ওদেরকে এই লাইনে উদ্বুদ্ধ করছি, যে যেভাবে চাইছি আমি তাকে ওইভাবেই সহযোগিতা করছি, যাতে এই এলাকাটাকে দুধে এবং মাংসে স্বয়ংসম্পূর্ণ করতে পারি। আলহামদুলিল্লাহ আমি এই সময় 2006 থেকে শুরু করে 2014-র ভিতরে আমি অন্ততপক্ষে 1 থেকে 150 জন খামারি তৈরি করি। এতে যে সবাই একই সাথে দুধ বিক্রি, দুধ সেল করাতে এই এলাকাটাকে দুধের গ্রাম হিসেবে পরিচিত। দক্ষিণ সিলোনিয়ার নাম শুনলেই সবাই বলে যে ওইটা হলো দুধের গ্রাম। এমনকি বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন চ্যানেলে এই গ্রামের প্রশংসা সম্পর্কে সবাই জানে। এই গ্রামে সকাল হলে দুধ নিতে ব্যাপারে আসতে থাকে, আর ক্রেতারাও আসতে থাকে। খুচরা যারা দুধ কেনে তারা কন্টিনিউ আসতে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুধ নিতেছে আর যাইতেছে। এইটাই হলো আমাদের কাজ। ইনশাল্লাহ এতে অনেক লোক উপকৃত হয়েছে, অনেক লোকের কর্মসংস্থান হয়েছে।
আর আমি তাদেরকে সবসময় অনুপ্রেরণা দিই যে তোমরা বন্ধ করে নাও, তোমাকে লাভ আর লস দুইটা থাকবে। কিছু সময় লস আসলে অনেকে মনোবল হারাই ফেলে, আমি ওদেরকে মনোবল হারাইতে দিই না, কারণ আমি যাতে ধরে আছি তোমরা ধরে থাকো। লস আমার হলে আমারও হবো, তোমারও হবো। এভাবে তাদেরকে মনোবল ধরে রাখার জন্য চেষ্টা করি। যখন যেটাতে আমি একটা ভালো জিনিস করছি আমি ওদেরকে উদ্বুদ্ধ করি। এখন আমি সাইলেজ করছি, ওদেরকে উদ্বুদ্ধ করতেছি তোমরাও সাইলেজ করো। আমি গাছ করছি, ওদেরকে আমি গাছ নিজে করছি, ওদেরকেও আমি দিছি। কারো কাছ থেকে গাছের বিনিময়ে আমি একটা টাকাও নিই নাই। প্রত্যেককে আমি ফ্রি গাছ দিছি। কীভাবে চাষাবাদ করে, কীভাবে যত্ন নিতে দ্রুত গাছ বৃদ্ধি হয়, সব কিছু মিলে ওদেরকে যেটুকু সাপোর্ট দেওয়া দরকার মানসিকভাবে আমি সবটাই দিচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর মানসিকতার জন্য। আজকাল এরকম লোক খুব কমই পাওয়া যায় যে আপনি নিজে করতেছেন, সেখান থেকে আপনি আরেকজনকে অনুপ্রেরণা দিচ্ছেন। দর্শক, আমার মনে হয় যে খামার করতে হলে সঠিক তথ্য, দিক নির্দেশনা দুটোই দরকার, তাহলে আপনিও হয়ে উঠতে পারবেন আজিজ ভাইয়ের মতো একজন সফল ডেইরি খামারে। আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো খামারের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আপনারা শুনলেন আজিজ ভাইয়ের সফলতার গল্প এবং তার স্ট্রাগল, তার এই 13 একর জমির একটি সুন্দর খামার আপনাদের মাঝে তুলে নিয়ে আসছি। পরবর্তীতে এইরকম আরও সফলতার গল্প আমরা আপনাদের মাঝে নিয়ে হাজির করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তরের পাশে থাকবেন।